করতে। অকটেন নেই, ডিজেল আছে, ডিজেল সেল করতেছে। তা আধা ঘন্টা অপেক্ষা করার পরে 500 টাকা তেল পালাম। 22,000-27,000 লিটার আমরা অকটেন নিয়ে আসি, সেখানে আমার তেল আসছে 4,500। ডিপো থেকে জ্বালানি সরবরাহ সংকটে অনেক ফিলিং স্টেশন বন্ধ, পাম্পে ছোটাছুটি, দীর্ঘ অপেক্ষা, বিক্রি বাড়ায় সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। হঠাৎ ডিমান্ড বেড়ে গেলে তো সেইখানে তো একটু ক্রাইসিস হবে, ক্রাইসিস হচ্ছে। এপ্রিলে ওয়াশিংটনে আইএমএফের কিস্তি ছাড় নিয়ে আলোচনা, বৈঠক শেষে অর্থমন্ত্রী। ইউরোপের কয়েকটি দেশের ভিসা ঢাকা থেকে চালু নিয়ে নির্দেশনা প্রধানমন্ত্রীর। আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত 5টি ক্লিনিকে অভিযান, টিজি হাসপাতাল বন্ধ ঘোষণা, স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির বিষয়ে সবাই একমত, সংবিধান ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত, সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র আইনমন্ত্রী। এবং পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা ও ফেনীর সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে। স্বাগত এখন দুপুরে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। ঈদের ছুটি শেষে রাজধানী কর্মব্যস্ত হতেই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। কর্মজীবীদের ফলে ছুটির পর প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অনেকে। সকাল 9টায় অফিস শুরু হলেও অনেক কর্মজীবীকে সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। এদের ছুটিতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় সরবরাহ শুরু হলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে তীব্র চাপ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পরিবাগ, আসাদগেট, মহাখালী সহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও ডিপো থেকে জ্বালানি পৌঁছানোর সঙ্গে হুমড়ি খেয়ে পড়ছেন চালকরা। তবে ফিলিং স্টেশনে সংশ্লিষ্টদের অভিযোগ, দৈনিক চাহিদার তুলনায় 1/4 কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে শঙ্কা তাদের। সকাল থেকে মতিঝিল পুরা 3-4টা পাম্প ঘুরে আসছি, ওখানে পুরোগুলো বন্ধ, একটাও দিচ্ছে না। পরে লাস্ট পর্যন্ত ঘুরে পিজি হসপিটালের পাশে যে পাম্পটা আছে এখানে আসলাম, এখানে দিচ্ছে শুনে পরে সিরিয়ালে দাঁড়ালাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে হয়ে গেছে দাঁড়ায় আসছি আর কি। আসাদ গেটে আইসা আসাদ গেটের পিছনের একটা গলিতে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাইনে ছিলাম। এরপরে আমার সামনে যখন প্রায় 100 গাড়ির মতো আছে তখন তারা ঘোষণা দিচ্ছে তেল নাই। তো আমাদের দেশের দায়িত্বশীল মন্ত্রী সাহেব বলেন যে কোন পাম্পে তেল দেয় না, তো কোন পাম্পে দেয় সেটা তো আর একটু মনিটরিং করা উচিত। যেসব তেল পাম্পে তেল নাই সঠিকভাবে যদি বন্টন করা যায়, যেমন এই পাম্পে তেল আছে যার কারণে দীর্ঘক্ষণ আমরা লাইনে দাঁড়ায় আছি। আশপাশে যেসব পাম্পে তেল না এগুলো যদি সমভাবে বন্টন করা যায় তাহলে কিন্তু লাইনটা এক জায়গা হয় না, সব জায়গায় এটা সবাই মানুষ গেলে 10 মিনিট 20 মিনিটের ভিতরে আমরা তেলটা পাবো, সাধারণ যারা মানুষের যারা তেলটা পাবে। রাজধানীর মতো সারা দেশেও বাড়ছে জ্বালানির সংকট। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই দাবি করা হলেও বিভিন্ন বিপণন কোম্পানির ডিপোগুলোতে সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। চাহিদা মতো তেল না পাওয়ায় ভোগান্তি বাড়ছে জনজীবনে। সহকর্মীদের তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। জ্বালানি আমদানি অব্যাহত থাকলেও চট্টগ্রামে বিভিন্ন তেল বিপণন কোম্পানির ডিপোতে সরবরাহ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না তারা। জ্বালানি তেলের সংকটে বন্ধ অনেক পাম্প, কিছু পাম্প তেল দিচ্ছে সীমিত পরিসরে। এদিকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ভোগান্তিতে গ্রাহকরা। 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ের পেট্রোল পাম্পগুলো। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে। এদিকে গ্রাহকদের অভিযোগ, পাম্পে না থাকলেও খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তেল। বগুড়াতেও একই চিত্র, প্রায় সবগুলো পেট্রোল পাম্পই বন্ধ। তেল নিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় বাড়ছে ভোগান্তি।
রাজশাহীতেও বন্ধ অনেক ফিলিং স্টেশন, অভিযোগ ডিপো থেকে মিলছে না চাহিদা মতো তেলের সরবরাহ। ভোগান্তির দায় জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর, বলছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। নাটোরে কোনো কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারায় সীমিত পরিমাণে দেয়া হচ্ছে জ্বালানি তেল, তারপরেও অধিকাংশকেই ফিরতে হচ্ছে খালি হাতে। ঈদের ছুটি শেষ হওয়ায় জ্বালানি চাহিদাও বেড়ে গেছে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। আফনান অপসরা, এখন। জ্বালানি সরবরাহ সংকটের খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের ডিপো থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়লো কিনা, সবশেষ কি পরিস্থিতি সেখানে? উজ্জ্বল, আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরেছি এবং ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনে আসলে জ্বালানি ঘাটতি থাকার ফলে সেই ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, আবার কিছু কিছু ফিলিং স্টেশন কেবল খুলেছে। এবং সেটির প্রশ্নের উত্তর জানতে যে আসলে কিসের এত ঘাটতি, সেটি আমরা আসলে জানতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসেছি। এখন পদ্মা অয়েলের যে ডিপো রয়েছে সেটিতে, এখানে এসে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে পুরো ডিপোর এলাকার যে 4 থেকে 5 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু এই যে তেল বোঝাই যে লরিগুলো রয়েছে সেইগুলো কিন্তু ব্যাপক একটি বলা চলে যে জমাট সৃষ্টি হয়েছে। এবং আমরা যতদূর পর্যন্ত এখনো পর্যন্ত যে চালকরা রয়েছে চালকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে একটি দৈনিক কোটা থাকে, সেই দৈনিক কোটাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, সেই পরিপূর্ণ হওয়ার পর আসলে এখান থেকে তেলের যে সরবরাহ সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা যতটুকু দেখেছি যে এখনো পর্যন্ত তেলের যে লরিগুলো, জ্বালানি বহনকারী যে লরিগুলো রয়েছে সেইগুলো আসলে ঢুকলেও, এখানে প্রবেশ করলেও আসলে এখান থেকে বেরিয়ে যেতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং যারা চালকরা রয়েছেন এবং পাম্পের যারা মালিকরা রয়েছেন তারা একই ধরনের অভিযোগ করছেন যে যেখানে তাদের দৈনিক চাহিদা 30 থেকে 40 হাজার লিটার, সেখানে তাদেরকে মাত্র বরাদ্দ দেওয়া হচ্ছে 9 থেকে 10 হাজার লিটার করে। এমনকি আমরা আজকে এমন অভিযোগ পেয়েছি যে গতকাল যেখানে কোনো ফিলিং স্টেশনে 9 থেকে 10 হাজার লিটার দেওয়া হচ্ছিল, সেখানে আজকে মাত্র 4.5 লিটার অকটেন দেওয়া হচ্ছে, যার ফলে আসলে যানবাহনের যে দীর্ঘ সারি পেট্রোল এবং অকটেন ফিলিং স্টেশনগুলোর সামনে, সেগুলোর আসলে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, যার ফলে দীর্ঘ যে প্রত্যাশা জ্বালানি নেওয়ার যে চালকদের প্রত্যাশা সেটি আসলে সেখানে ব্যাহত হচ্ছে। এবং আজকে যতটুকু আমরা জানি যে আজকে থেকে আসলে গতকাল থেকে আসলে সরকারি ছুটি শেষ এবং আজকে থেকে কিন্তু সব অফিস আদালত শুরু হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলোর সামনে কিন্তু অফিসগামী যারা রয়েছেন কর্মজীবী মানুষরা, তাদের কিন্তু আজকে প্রচণ্ড ভিড় দেখেছি। এবং তারা কিন্তু বলছেন যে ভোগান্তি সময়টা যে যাদের সকালে অফিস শুরু তারা কিন্তু এখনো পর্যন্ত দুপুর পর্যন্ত গড়িয়েও কিন্তু তারা তেল পাচ্ছেন না। তো এই ছিল মোটামুটি উজ্জ্বল আমার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সামনে থেকে সর্বশেষ যে এখনো পর্যন্ত তেলের যে সরবরাহ সেটি আসলে চলমানটা খুবই আসলে কম। শাহরিয়ার জামান পুলক জানাচ্ছিলেন ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, এখনই বাড়ছে না দাম। হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো 1/11 আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়ে ব্রিফ করছে ডিবি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবার অন্যায়ের জন্য, সকল অন্যায়ের জন্য বাংলাদেশ পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করবে। জি জি, মানব পাচারের মামলা 5 দিনের। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতার জন্য। ধন্যবাদ। IMF এর ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলে
ওয়াশিংটনে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেজন্য আর্থিক খাতের সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া জ্বালানি সংকট কাটাতে আইএমএফের অর্থ সহায়তার বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বানও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2023 সালের শুরুতে আইএমএফের অনুমোদিত $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অন্তর্বর্তী সরকারের আমলে $5.5 বিলিয়ন উন্নীত হয়। ইতিমধ্যে 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে প্রায় $3.64 বিলিয়ন। তবে ষষ্ঠ কিস্তি ছাড়ের আগেই আইএমএফ বিবেচনায় নিচ্ছে বাংলাদেশের আর্থিক সক্ষমতা। নতুন সরকার গঠনের পর মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ঋণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সংস্কারের নানান বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকার আইএমএফের ঋণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, সে অনুযায়ী সংস্কার করা হবে। আগামী এপ্রিলে ঋণ ছাড়ের বিষয় নিয়ে ওয়াশিংটনে বৈঠক হবে বলেও জানান তিনি। ওটা জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যে সমস্যা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। এ সময় দেশবাসীকে সংযমী ও সহানুভূতিশীল হবার আহ্বান জানান তিনি। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে। অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। ব্যবসা সহজ করা, খরচ কমানো সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেটে এর প্রতিফলন দেখা যাবে বলেও জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী বলেন, আগামী 7 দিন রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত বিভিন্ন ক্লিনিকে অভিযান চলবে। সচিবালয়ে সকালে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিদিন কোনো না কোনো ক্লিনিক পরিদর্শন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পর্যায়ক্রমে সারা দেশে হাসপাতাল, ক্লিনিকে পরিদর্শন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, লাইসেন্স অনুযায়ী নিয়ম মানতে হবে, যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে। অনিয়ম করে কোনো ক্লিনিক পরিচালনা করা যাবে না বলেও হুঁশিয়ারি করেন স্বাস্থ্যমন্ত্রী। এভরিডে আমরা কোনো না কোনো আমাদের কোনো না কোনো কর্মকর্তা আমরা এখন ফর এক্সাম্পল আমরা ধরেছি ফ্রম আসাদ গেট টু শ্যামলী রিং রোড পর্যন্ত এই এরিয়াতে যতগুলি ক্লিনিক আছে প্রত্যেকটা আমরা বাই নেক্সট 7 ডেজ আমরা ভিজিট করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট। রাজধানীর কলেজ গেটে 5টি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে টিজি হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া যমুনা হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ সহ অপারেশন থিয়েটারও বন্ধ করে দেওয়া হয়। এসব নিয়ে আরও জানাতে শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, একটু জানাবেন যে কোন কোন হাসপাতাল আর ক্লিনিকে অভিযান চালানো হয়েছে আর কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো অভিযানে? লাইবা, শ্যামলীর এখানে একটি বিল্ডিংয়ে 3টি হাসপাতাল ছিল। 3টি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে। টিজি হাসপাতাল, প্রাইম হাসপাতাল এবং যমুনা হাসপাতালে প্রথমে অভিযান চালানো হয় এবং এই অভিযানে টিজি হাসপাতাল, যে হাসপাতালটিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, সেই হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধার কথা বলে রোগীদের নিয়ে আসা হতো, সে ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। বিশেষ করে আইসিইউ, এনআইসিইউ এবং অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যে জিনিসপত্র, মৌলিক জিনিসপত্র দরকার, সেই জিনিসপত্র
জিনিসপত্র ছিল না, মেশিনারি ছিল না, অনেক কিছু ঘাটতি থাকে এবং অনেক অভিযোগের ফলে কিন্তু হাসপাতালটি বন্ধের ঘোষণা করা হয়েছে। এবং এই হাসপাতালটির 2 তলা নিচে প্রাইম হাসপাতাল নামে আরেকটি হাসপাতাল রয়েছে, সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং একই ভবনের 3য় তলায় একটি হাসপাতাল রয়েছে প্রাইম হাসপাতাল, যে হাসপাতালের আইসিইউ এনআইসিইউ সহ অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এর আশেপাশে আরও 2টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলছে এই অবৈধ হাসপাতাল, অবৈধ চিকিৎসক সহ স্বাস্থ্য খাতের যে ধরনের সংকট রয়েছে সেই সংকটগুলো দূর করতে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পর্যায়েও এই অভিযানগুলো চলেছে। গত পরশুদিনও এখানে এই এলাকায় অভিযান চলেছে। অর্থাৎ আজকে যেহেতু অভিযান চলছে, আগামীকালও অভিযান চলবে এমন বার্তা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। লাইভাই এই ছিল এখন পর্যন্ত, এখান থেকে আমার কাছে সর্বশেষ। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান নিয়ে জানাচ্ছিলেন রাজু আহমেদ। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির বিষয়ে বিশেষ কমিটি একমত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেয়া 133টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে পাঠানো হবে। সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তারা। এটা আরো কয়েকবার মিটিংয়ে বসতে হবে, কারণ 133টা অধ্যাদেশের বিষয় এক মিটিংয়ে ফয়সলা করা সম্ভব হবে না, আরো 2-1টা মিটিং হবে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, না আরো অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে জুলাইয়ের বিষয়ে কি একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত, সবাই হ্যাঁ পুরোপুরি একমত। যদি সংশোধনী আনতে হয় সেটা পরবর্তী 133টার মধ্যে যেহেতু 4টা, ওই 133টার মধ্যেই 4টা থাকবে। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হয়েছে, গত 1 মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। 29 তারিখে নেক্সট মিটিং শুরু হবে পার্লামেন্টের, কিন্তু আমরা 2 তারিখ পর্যন্ত নিয়েছি, এই সেশনের মধ্যে এটা শেষ করতে হবে। ভারত থেকে ইউরোপের যে কয়েকটি দেশের ভিসা পায় বাংলাদেশ, সেসব ভিসার সেবা ঢাকা থেকে চালুর বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নূর। আরও জানান, ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টির ঋণ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেবে, সেটা কিন্তু নগদ ক্যাশ দিবে না। আপনার যেখানে সাপোর্ট প্রয়োজন, যেমন ধরেন ওদের কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কোথাও পেমেন্ট দেওয়া লাগবে, ওই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আদার্স কোনো সাপোর্ট লাগলে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে 10 লক্ষ টাকা লোন দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এই টাকাটা কিন্তু খরচও করতে পারবে না। আর এখানে যেহেতু সাধারণ ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক গ্যারান্টি কিংবা অনেক ধরনের জটিলতা আছে, আর আমরা মূলত আমাদের স্টুডেন্ট যারা যায় তারা কিন্তু বিভিন্ন দেশে পড়াশোনা করার উদ্দেশ্যে গেলে ওই সমস্ত দেশে শেষ পর্যন্ত একটা কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে লাভবান হচ্ছি। 7 দিনের টানা ছুটি শেষে রাজধানী ফিরছেন নগরবাসী, কিন্তু এবারের ঈদ ফেরত যাত্রায় ট্রেনে খুব একটা স্বস্তি নেই। গতকালের শিডিউল বিপর্যয়ের রেশ আজও আছে কমলাপুর রেল স্টেশনে। এদিকে সড়ক পথে রয়েছে স্বস্তির বার্তা, যদিও তেল সংকট থাকায় দুশ্চিন্তায় বাস মালিকরা। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। 7 দিনের ছুটি শেষ, এবার ফেরা কাজে। ঈদ উদযাপনের পর কমলাপুর রেল স্টেশনে এই ব্যস্ততা, তবে পিছু ছাড়েনি রেলপথের ভোগান্তি। রোববার কমলাপুরের রেলের শিডিউল বিপর্যয়ের রেশ রয়ে গেছে সোমবারও। সকালে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর মিলেছে নীলসাগর এক্সপ্রেস। এছাড়া পর্যটক এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস সহ প্রতিটি ট্রেন ছেড়েছে 20 থেকে 45 মিনিট দেরিতে। চাপ ছিল ঘরে ফেরা মানুষেরও। দেরিতে পৌঁছালেও বাড়তি ভোগান্তি না থাকায় অনেকেরই কোনো অভিযোগ নেই। যাওয়ার কথা ছিল 6টা 45-এ, বিশ্রামাগারে ঢুকে দেখলাম সেখানে লেখা আছে 8টা 23-এ ট্রেনটা আসবে। এই কয়েক ঘন্টা লেট। খুব সুন্দরভাবে এবার যাত্রা করেছি এবং ভালোভাবে আসলাম। যদিও যাওয়ার সময় কিছুটা সমস্যা হয়েছিল, তবে আসার সময় কোনো সমস্যা হয়নি। টিকিট নিয়ে কিছুটা ঝামেলা আছে, আমি আশা করবো যে টিকিটিং সিস্টেম নিয়ে আরেকটু কাজ করা হবে। তো ওভারঅল ভালো ঈদ যাত্রা ছিল। ঈদ ভালো কাটছে, আর যাতায়াতের যে হ্যাসেলটা এবার খুব কম ছিল।
রেল কর্তৃপক্ষ বলছে পথে যাত্রা বিলম্বের কারণে দেরিতে পৌঁছেছে ট্রেন, এতে ঘটছে সময় পরিবর্তনের ঘটনা, দ্রুতই স্বাভাবিক হবে বিপর্যয়। একসাথে 3টা 4টা 5টা লাগেজ নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই আমাদের যে ট্রেনের দরজা এবং করিডোর থাকে, এই করিডোরে যখন 4-5টা ব্যাগ নিয়ে দাঁড়ায় যায় তখন যাত্রীদের উঠতে নামতে কিছুটা কষ্ট হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় সহ নানা অভিযোগ থাকলেও সড়ক পথে নেই কোনো অভিযোগ। যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছে নগরবাসী। যাওয়ার সময় একটু গ্যামজাম হেপজিপ হচ্ছে, কিন্তু আসার সময় মনে করেন একদম ফ্রি ছিল, অনেক সুন্দরভাবে আমরা আসতে পারছি। ফেরার পথে একদমই ভোগান্তি নেই, যাওয়ার পথে বেশ ভোগান্তি ছিল, বাট আসার পথে একদমই ভোগান্তি নেই। এদিকে তেল সংকটের কারণে বিপাকে পড়েছেন বাস মালিকরা। শিডিউল বিপর্যয়ের শঙ্কা বেশিরভাগ বাস কোম্পানির। ঈদ ফেরত যাত্রা নির্বিঘ্ন করতে কার্যকরী পদক্ষেপ ও কড়া মনিটরিংয়ের আহ্বান যাত্রীদের। তেল সংকট নিরসনে নজরদারি বাড়ানোর দাবি সকলের। রাজু আহমেদ, এখন ঢাকা। নাটোর ও যশোরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। সকালে নাটোরের লালপুরে ট্রাক ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। স্থানীয়রা জানায়, দক্ষিণ লালপুরে একটি ইজি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 1 জন। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারায় আরও 2 জন। এদিকে সোমবার রাত 3টার দিকে যশোরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়। পুলিশ জানায়, যশোরগামী একটি প্রাইভেট কার চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে যশোর মাগুরা সড়কের বাঘারপাড়ার গদাইঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক অবস্থা পরিষ্কার হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশে অবাধ নির্বাচনের ধারা অব্যাহত রাখবে বিএনপি। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে এই মহড়া হয়ে ওঠে শৃঙ্খলা, সক্ষমতা আর দেশপ্রেমের এক অনন্য প্রদর্শনী। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস রহমান। ড্রামের তালে তালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কুচকাওয়াজে অংশ নেয়া দলগুলো। সুশৃঙ্খল পদচারণা আর নিখুঁত সমন্বয়ে শুরু হয় মহড়া। ঘোড়ায় চড়ে আসেন নবম পদাতিক ডিভিশনের জিওসি। মহড়ায় অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। জাতীয় পতাকাবাহী দলকে সামনে রেখে রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করে বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট। এরপর শুরু হয় প্যারা ট্রুপারদের প্রদর্শনী। হেলিকপ্টার থেকে নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করেন প্যারা ট্রুপাররা, যা বাড়তি আকর্ষণ যোগাবে দর্শকদের। কুচকাওয়াজে প্রতিরক্ষা সক্ষমতা, আধুনিক সরঞ্জাম প্রদর্শন এবং বাহিনীগুলোর সমন্বিত দক্ষতা তুলে ধরা হয়। সাজোয়াজান, যুদ্ধবিমান ও বিশেষ কৌশলগত প্রদর্শনীও অন্তর্ভুক্ত ছিল মহড়ায়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মূল আয়োজনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে
আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন ধরেই বিএনপির সমর্থক রহিম তালুকদারের সাথে কাশেম মিয়ার গোষ্ঠীর বিরোধ চলছিল। সকালে রহিম গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজন ট্যাঁটা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্যাঁটাবিদ্ধ হয়ে রহিম গোষ্ঠীর সমর্থক আক্তার মিয়া মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার থেকে কয়েক দফা বৃষ্টিতে আমিরাতের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দেশটির সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 12.8 ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। সেই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতের শারজা সোমবার থেকে ভারী বৃষ্টিতে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সোমবার ব্যাপক বৃষ্টির পর দেশটির বিভিন্ন এলাকায় পানি জমে প্লাবিত হয়ে যায়। দেশটির রাস আল খাইমা জেবেল জাইশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.4 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোরেও আবুধাবি, আলাইন, দুবাই, শারজা, আজমান ও রাস আল খাইমা সহ আশেপাশের কিছু এলাকায় তীব্র বৃষ্টিপাতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে করে কিছু এলাকায় পানি জমে যায়, কয়েকটি জায়গায় যানবাহন আটকে থাকতেও দেখা যায়। এদিকে নিচু এলাকাগুলোতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে দেশটির পৌর কর্তৃপক্ষ। অস্থিতিশীল আবহাওয়ার সময় বাসিন্দাদের নিরাপত্তার নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। গাড়ি চালকদের সতর্কতার সাথে গাড়ি চালাতে ও কম দৃশ্যমানতার সময় হেডলাইট জ্বালিয়ে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্যাপ্রবণ এলাকা, উপত্যকা ও খোলা বা উঁচু স্থান এড়িয়ে চলতেও বলা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র শুক্রবার পর্যন্ত দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। বিভিন্ন স্থানে বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আবুধাবি, দুবাই, শারজা ও আলাইনের মতো এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকার পূর্বাভাস দেয়া হয়। এতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার সময় যারা সরকারি নির্দেশ অমান্য করে বিপজ্জনক জলমগ্ন এলাকায় ও উপত্যকায় জমায়েত করবেন তাদের জন্য সর্বোচ্চ 2000 দিরহাম জরিমানা ও গাড়ি জব্দের বিধান রাখা হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য গ্রহণের অনুরোধ জানায়। কামরুল হাসান জনি, এখন বিশ্ব। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে কুয়েতে অন্তত 7টি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া মোট 19টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সতর্কতামূলক সাইরেন বাজানো হয় বাহরাইনে। এদিকে ইরাকের আনবার প্রদেশে ইরান সমর্থিত পিএমএফ ঘাঁটিতে বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। জবাবে ইরাকি ভূখণ্ড থেকে হাসাকা ঘাঁটিতে রকেট হামলার খবর দিয়েছে সিরীয় বাহিনী। জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফার নিকটবর্তী একটি শহরে ইরানি ক্লাস্টার বোমা হামলা হয়েছে। অন্যদিকে তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় এক ইরানি শিক্ষাবিদ ও 2 শিশু নিহত হন। মধ্য ইরানের ইস্পাহান ও খুররাম শাহ শহরে 2টি হামলা হয়েছে। বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় 2 জন নিহত, 5 জন অন্য আহত হয়েছেন। এবারে খেলার খবর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে মালদ্বীপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচ দিয়ে মিশন শুরু করবে যুবারা। নতুন কোচ ও প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে শক্তিশালী দল নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামছে লাল সবুজরা। মালেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:45। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল।
সাম্প্রতিক পারফরমেন্সে চোখে পড়ার মতো উন্নতি। সাফ চ্যাম্পিয়নশিপে এবার কি তবে শিরোপার স্বপ্ন ছোঁয়ার সময়? 7 দলের অংশগ্রহণে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। গ্রুপ এতে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করবে বাংলাদেশ। গত কয়েক আসরে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এ পর্যন্ত 8 বার অংশগ্রহণ করে 2024 সালে শিরোপা জিতে লাল সবুজরা। এর আগে 4 বার রানার্স আপ ও একবার সেমিফাইনালে উঠে যুবারা। আক্রমণ ভাগে গতি আর ডিফেন্সের শৃঙ্খলা সব মিলিয়ে দলটি এখন অনেক বেশি পরিপক্ক। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও উইং প্লে বাংলাদেশের বড় শক্তি। আজকে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়ব। 2026 সালের আসরকে সামনে রেখে নতুন বিদেশি কোচ মার্ক কক্স ও প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলকে করেছে আরও শক্তিশালী। প্রতিপক্ষ হিসেবে ভারত ও পাকিস্তান সবসময় চ্যালেঞ্জিং, তবে বর্তমান ফর্ম, টিম কম্বিনেশন এবং আত্মবিশ্বাস বিবেচনায় বাংলাদেশ এবার সত্যিকারের শিরোপার দাবিদার। এবার কি ইতিহাস গড়বে লাল সবুজের তরুণরা? উত্তর মিলবে মাঠেই। ফারহান ইহসান, এখন। আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল এর খেলা এবং এই আইপিএলে স্পন্সরশিপে ফ্রাঞ্চাইজিগুলো ছাড়িয়ে গেছে গতবারের রেকর্ড। 1033 কোটি রুপি ছাড়িয়েছে স্পন্সরশিপের আয়। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এর জয়রথ চলছেই। বিশ্বের বাঘা বাঘা লিগকে পেছনে হটিয়ে আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত স্পন্সরশিপ আয় এবার 1033 কোটিতে পৌঁছেছে। এই বিশাল আয়ের বড় অংশই দখল করে রেখেছে 3 জনপ্রিয় দল, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই প্রায় 150 কোটি রুপি করে স্পন্সরশিপ আয় করেছে, যা তাদের আইপিএল এর বাণিজ্যিক টপ টিয়ারে নিয়ে গেছে। দ্বিতীয় সারিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স, যাদের আয়ও উল্লেখযোগ্য। আইপিএল এর বিজ্ঞাপনের ধরনও এসছে বড় পরিবর্তন। আগে যেখানে ফ্যান্টাসি গেমিং অ্যাপের আধিপত্য ছিল, এখন সেখানে প্রযুক্তি, এভিয়েশন, ফিনটেক ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় বড় কোম্পানি যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অংশগ্রহণও বেড়েছে, যারা ভারতের বাইরেও আইপিএলকে ব্যবহার করছে নিজেদের প্রচারণায়। বিশ্বের অন্যান্য লিগের সাথে তুলনা করলে ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও মোট আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও প্রতি ম্যাচের মিডিয়া সত্যমূল্যে আইপিএল এখন দ্বিতীয়, শুধু এনএফএল এর পরে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যেখানে ইউরোপ ও আমেরিকার লিগগুলো প্রায় সারা বছর চলে, সেখানে আইপিএল মাত্র 2 মাসের টুর্নামেন্ট। অথচ এই স্বল্প সময়ে বিপুল অর্থনৈতিক লেনদেনের কারণে একে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যিক স্প্রিন্ট, অর্থাৎ অল্প সময়ে সর্বোচ্চ আর্থিক সাফল্যের এক অনন্য উদাহরণ। ফারহান ইহসান, এখন। শেষ করব এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিপো থেকে জ্বালানি সরবরাহ সংকটে অনেক ফিলিং স্টেশন বন্ধ, পাম্পে ছোটাছুটি, দীর্ঘ অপেক্ষা, বিক্রি বাড়ায় সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির বিষয়ে সবাই একমত। সংবিধান ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত। সংসদের বিশেষ কমিটির বৈঠকে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। এবং পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও এমপি মাসুদ উদ্দিন চৌধুরী। মামলা রয়েছে 11টি, 5 দিনের রিমান্ড আবেদন। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।